নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়ের ঘটনা অফিসিয়াল চ্যানেলের নতুন একটি ভিডিও। আজকের ঘটনাটি হলো একটি মৃত প্রেমিককে নিয়ে। মৃত্যুর পর সে কিভাবে একটি মেয়েকে বশে আনলো এবং সে তার পরিবারের সাথে কি বিধ্বংসী খেলা চালালো তা জানাবো আজকের এই ঘটনাটিতে। তাহলে শুরু করা যাক আজকের নতুন পর্ব। এখানে ঘটনা নয়, পরিচয় করানো হয় বাস্তবিকতার সাথে। আমার নাম রেশমা, আমি হুগলিতে বসবাস করি। আমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত এখানেই পড়েছি। তবে হঠাৎই আমার বাবার পোস্টিং পড়ে কলকাতায়। আমার বাবা পেশায় ছিল এক বিস্কুট তৈরি কারখানার ম্যানেজার। কিছু ব্যক্তিগত কারণে কারখানার নাম উল্লেখ করব না। আমার বাবা ছিলেন খুবই দক্ষ একজন মানুষ, তার জন্য কারখানার অনেক সমস্যার সমাধানও হয়েছে। কলকাতায় বিস্কুট তৈরির কারখানায় কিছু সমস্যার জন্য আমার বাবার পোস্টিং হুগলির থেকে কলকাতায় করে দেওয়া হয়। এইসবের সময় মা, আমি ও বাবা একসাথে কলকাতায় চলে আসি। তবে আমার ঠাকুমা হুগলিতেই থেকে যায়। তার স্বামীর শেষ স্মৃতি ছেড়ে আসতে চাচ্ছিলেন না। গত বছরই তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। তার জন্য আমরাও তাকে খুব বেশি জোরাজুরি করিনি, কারণ তারও বয়স এখন 88 বছর। তবে মন থেকে এখনো খুব শক্তপোক্ত মানুষ। বয়সের সাথে পাল্লা দিয়ে নিজের তেজ এখনো বজিয়ে রেখেছে। তবে তার জন্য একজন কাজের লোক রেখে দিয়ে গেলাম, আর তাকে বলা হয়েছিল কোনো সমস্যা হলে আমাদের তাড়াতাড়ি কল করতে। তারপর আমি কলকাতায় এসে একটি কলেজে ভর্তি হই। কিছু কারণবশত কলেজটির নামও গোপন রাখলাম। বাবা একটি ফ্ল্যাটে ভাড়া নিল। ফ্ল্যাটের দাম শুনে মাও রাজি হয়ে গিয়েছিল, খুব কম পয়সা শুনে। তবে কম পয়সার ফ্ল্যাটে যে এত ভয়ানক কিছু লুকিয়ে আছে তা কি আর কেউ জানতো? ফ্ল্যাটের সবকিছু দেখে আমরাও থাকতে রাজি হয়ে যাই। সবকিছু ছিল সুন্দর, পরিপাটি করে গোছানো। মনেই হবে না এত কম দামে এত সুন্দর ফ্ল্যাট পাওয়া যেতে পারে। কলকাতার মতো শহরে আমিও রাজি হয়ে গেলাম ফ্ল্যাট দেখে। তারপরই সব ঘটনা শুরু হয়নি। এরপর যে ঘটনাগুলি ঘটে সেগুলি হলো এক সপ্তাহ পর থেকে। এই মধ্যে আমিও কলেজে ভর্তির সব কাজ শেষ করে ফেলি। কলেজে গিয়ে আমার প্রথম দিনই অনেক বন্ধু হয়ে গেল। তবে সব থেকে ভালো বন্ধু হলো সুলেখা, পূজা, বিকাশ ও বরুণ। এদের মধ্যে বরুণ ছিল একটু রসিকতার ছেলে। আমাদের সবার তার কথা শুনতে খুব ভালো লাগতো। সারাদিন কলেজ করে যখন আমি বাড়ি ফিরি তখন গায়ে আর জোর ছিল না। বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। মা আমার পাশে বসে চা খাচ্ছে। বাবা এখনো বাড়ি ফেরেনি। সে এত দেরি করে না সাধারণত, 9টার মধ্যেই বাড়ি চলে আসে। তবে আজ 10টা বেজে গেছে, এখনো আসেনি। তবে বাবা মাকে কল করে বলে দিয়েছে আমার আসতে 12টা বাজবে। হঠাৎই রান্নাঘরের বাসন পড়ার আওয়াজ পেলাম। মা আর আমি ছুটে গিয়ে দেখি মেঝেতে থালা গড়াগড়ি খাচ্ছে। তবে কেউ তো নেই। তাও মা ভাবলো হয়তো বিড়াল হবে, কিন্তু আমি মাকে বোঝালাম আমরা থাকি একদম টপ ফ্লোরে, এখানে বিড়াল কোথা থেকে আসবে? জানলাও বন্ধ, বিড়াল থাকলে তো দেখতেই পেতাম রান্নাঘর থেকে বেরোনোর পথে। মা আমাকে বলল ও ছাড়, হয়তো টেবিলের কর্নারে ছিল, তার জন্য হয়তো থালাটা পড়ে গেছে। আমিও মার কথা শুনে শান্ত হয়ে যাই। আর কিছু না বলে ডাইনিং টেবিলে বসে পড়ি রাতের খাবার খাওয়ার জন্য। মাও গরম গরম রুই মাছের ঝোল ও ভাত দেওয়ার জন্য থালা বের করে দেয়। খাওয়া শেষ করে আমি রুমে শুতে চলে যাই। কখন যে চোখ লেগে যায় টেরই পাই না। ঘুম ভাঙে রান্নাঘর থেকে আসা কিছু চেবানোর শব্দে। আমি ভাবি হয়তো বাবা এসেছে। তখনও আমি সময় দেখিনি কটা বাজে। ফোনে দেখি 3টে বাজে। আস্তে করে বিছানা থেকে উঠে গিয়ে দেখি মা ও বাবা একসাথে শুয়ে রয়েছে। মা বাবার শোয়ার ঘর আর আমার শোয়ার ঘরের থেকে রান্নাঘর মাত্র 10 কিংবা 15 পা। আমি রান্নাঘরের দরজাটা খুলে দেখি পুরো রান্নাঘরে কেউ নেই। তবে সারা রান্নাঘরে মাছের কাঁটা ছড়ানো। কিছু কিছু কাঁটা দেখে মনে হচ্ছে কেউ যেন পরম তৃপ্তির সাথে কাঁটাগুলো চিবিয়ে খেয়েছে। আমি এই দেখে একটু ভয়ে দরজা দিয়ে শুতে চলে গেলাম। পরের দিন সকালে মাকে বললে মা বলে না তো, পুরো রান্নাঘর তো পরিষ্কার ছিল। তবে হ্যাঁ, ডাস্টবিনে রাখা সব মাছের কাঁটাগুলো আর ছিল না। মা অবাক হয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর মা আমাকে জিজ্ঞাসা করলে আমি মাকে সব ঘটনা খুলে বলি। তবে এর কোনো কিছু জানা যায় না। তবে মা বলে বিড়াল হয়তো কোনো কর্নারে লুকিয়েছিল, আমরা দুজন দেখতে পাইনি। সেই বিড়ালটি হয়তো মাছ খেয়ে চলে গেছে। আমিও এইভাবে একটু আশ্বস্ত বোধ করলাম। পরে বাবাকে সব ঘটনা বলা হলে বাবা নিজের ভুরুটা কুঁচকে বিড়াল খেয়েছে বলে নিজের কাজে চলে যায়। মাও ঘরের কাজ করতে চলে যায়। পরে আমি কলেজে যাব বলে রেডি হচ্ছিলাম। আমি জামা কাপড় খুলে বাথরুমে স্নান করতে চলে যাই। বাথরুমে স্নান করার সময় মনে হচ্ছিল কেউ যেন আমায় দেখছে। তবে তা কি করে সম্ভব? মনের
মধ্যে এক আলাদাই অস্থিরতা। গায়ে জল ঢালার পর মনে হলো কেউ যেন আমার কাঁধের ওপর নিজের গরম নিঃশ্বাস ফেলছে। আমার হাত থেকে হঠাৎই জলের মগটা পড়ে যায়। দ্বিতীয়বার এরকম হলে আমি কোনোরকম গাটা মুছে বাথরুম থেকে বেরিয়ে যাই। পরে আমি খাবার খাওয়াটা সেরে কলেজের জন্য রওনা দিই। মা বাড়ি একা। মা বাজার করতে গেলে আমাদের নিচের তলার যে প্রতিবেশী তার সাথে দেখা হলে সে বলে, আপনারা সব জানেন তো ফ্ল্যাটটির ব্যাপারে? মা বলে, কোন ব্যাপারে? মহিলাটি একটু নিচু স্বরে বলে, 4 বছর আগে এক ছেলে থাকতো এই ফ্ল্যাটে। তার এক প্রেমিকা ছিল, সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। দুঃখে সে দিন রাত অতিরিক্ত নেশা ভাঙ করতে লাগলো। হঠাৎই একদিন সে তার ব্যালকনিতে এসে কি করছিল কেউ জানে না। হঠাৎই তার পা পিছলে তাল সামলাতে না পেরে ওপর থেকে পড়ে মারা যায়। মা শুনে একটু ভয় ও দুঃখ দুটোই পেল, তবে মা এই ব্যাপারে আমাকে কিছু বলেনি। বাবা রাতে বাড়ি ফিরলে বাবাকে সব ঘটনা খুলে বলে। তারই মধ্যে আমিও কলেজ থেকে বাড়ি চলে আসি। এসে সকালের সব ঘটনা মাকে বলি। তারপর মা ও বাবা দুজনেই চিন্তা করে বলল, এ মাসে তো সম্ভব নয়, আমি পরের মাসে দেখছি বাড়িটা পরিবর্তন করা যায় কিনা। বাবার মনে প্রচুর সাহস থাকলেও মাও আমি খুব নরম প্রকৃতি। সকালে আমি ঘুম থেকে উঠলে গলায় একটু ব্যথা অনুভব করি। আয়নায় দেখি আঙুলের দাগ আমার গলায়, তবে আঙুলগুলোর সাইজগুলো সাধারণ মানুষের থেকে অনেক বড়। মাকে বললে মার মুখটা দেখি একটু গম্ভীর হয়ে যায়। মা বলে, যা আমার রুমের ড্রয়ার থেকে মলম বার করে লাগিয়ে নে। আমিও তাই করি। তারপর কলেজে গেলে আমার বন্ধুরা এই আঙুলের ছাপের ব্যাপারে জিজ্ঞাসা করলে শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরো ঘটনাটা বলি। আমার বন্ধুদের তারাও বলে ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার কথা, তাও তারা আমাদের বাড়ি আসার জন্য জোর করতে লাগে। তারপর কলেজ শেষ হলে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিই। মাও বাড়ি ছিল না, মা গিয়েছিল ঠাকুমার সাথে দেখা করতে। মা বলল, ভালোই হয়েছে, আমি তাহলে তোর ঠাকুমার সাথে রাত্রে থেকে যেতে পারবো। তুই আর সাবধানে থাকিস, দরকার পড়লে কিছু অর্ডার করে রাত্রে খেয়ে নিস। আমরা সবাই খাবার খেয়ে ভূতের গল্প শুনতে লাগলাম। এইদিকে সবাই তাদের পরিবারকে জানিয়ে দিল তারা সবাই আজ বাড়ি ফিরবে না। গল্প শোনা শুরু হলো, তখন বাজে 11টা। প্রথমে তো সবকিছু স্বাভাবিক লাগছিল, তারপরে বুঝতে পারলাম ঘরের আবহাওয়াটা পাল্টাচ্ছে। অক্টোবরের মাস, শীতের সময়, কিন্তু অবাক করা বিষয় হলো রুমের এসি বন্ধ, হিটার অন, তাও না শীত লাগছে একটু একটু। পরে হিটারটাকে চেক করে দেখলাম হিটারটাও ঠিক করে চলছে। বন্ধুরা বলল, একটা দুটো কম্বল থাকলে দে তো রেশমা। পূজাও বরুণ একটা কম্বলে মানিয়ে নিয়েছিল, কারণ পূজাও বরুণ দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু আমরা বাকিরা সব এক একটি কম্বল নিয়ে নিই। পরে গল্প শুনতে শুনতে কখন যে 12টা 30 বেজে গেছে কেউ টেরই পায়নি। তারপর সুলেখা বলে, আমার না হালকা কিছু খাওয়ার মন হচ্ছে। তার জন্য আমি ওকে বলি, যা রান্নাঘরে দেখ কিছু পাস নাই। সুলেখা রান্নাঘরের দরজা খোলা মাত্র যা দেখতে পায় তাই দেখে সুলেখা অজ্ঞান হয়ে যায়, আর অজ্ঞান হওয়ার সাথে সাথে জোরে চিৎকার করে ওঠে। পরে আমরা সুলেখার আওয়াজ শুনে গিয়ে দেখতে পাই যে সে অজ্ঞান হয়ে আছে। তারপর তার চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফেরাই। তারপর আস্তে আস্তে সে কাঁপা কাঁপা স্বরে জানায়, আমি রান্নাঘরের দরজাটা খুলে দেখি একটা মানুষের মতো দেখতে, আবার ঠিক কুকুরের মতো দেখতে, ঠিকভাবে বললে মানুষ ও কুকুরের মিশ্রণ আমার চোখ দুটোর সামনে বসে আছে। ওর মুখ থেকে লালা পড়ছে, আর পড়ছে মুখ থেকে জমাট বাঁধা রক্ত। এই দেখে আমি আরো ভয় পেয়ে যাই। ও আমাদের চেবানো মাংসের হাড়গুলো কটমট করে চিবিয়ে খাচ্ছিল। এই দেখে আমি ভয়তে চিৎকার করে উঠি ও জ্ঞান হারাই। পূজা ভয়ে বরুণের হাতটি আঁকড়ে ধরে। একেতে 1টা বাজে, তার মধ্যে এত ঠান্ডা। আমরা সবাই চিন্তা করলাম এবার আমরা সকাল পর্যন্ত এক জায়গায় থাকবো। সবাই রাজি হয়ে এক জায়গায় গুটি সুটি মেরে বসে পড়লাম। এরই মধ্যে বাবা বাড়ি চলে আসে। বাবা প্রথমেই কলিং বেল বাজানোর আগে কল করলো, তার জন্য আমরা একটু স্বস্তি পেলাম। আমি বিকাশকে বললাম, জানা দরজাটা গিয়ে খোল। ভাই তুই যা, আমার না খুব ভয় করছে। বিকাশ প্রথমে না বললেও বরুণ বলল, চল ভাই, আমিও যাচ্ছি তোর সাথে। দরজা খুলতে গিয়ে হঠাৎই বরুণ টের পেল বরুণের কোমরে কেউ হাত রেখেছে। সে প্রথমে ভাবলো পূজা বা বিকাশ, তবে বরুণ বুঝতে পারলো বরুণের কোমরে ব্যথা করছে। আসলে তার কারণ সে পিছনে ঘুরলো, তারপরে দেখতে পেল পিশাচটা বরুণের কোমরে নিজের নখ বসিয়ে চাপ দিচ্ছে, আর সেখান থেকে রক্ত বেরোতে শুরু হয়ে গেল। এই দেখে রান্নাঘরের কর্নার থেকে বিকাশ একটি লাঠি নিয়ে পিশাচটার গায়ে বাড়ি দিল। পিশাচটা রেগে গিয়ে বিকাশের গলা চেপে ধরে। এই দেখে ভিতরের চিৎকার শুনে বাবা বারবার কলিং বেল বাজাচ্ছে। এই সব দেখে পূজা চিৎকার করে কেঁদে ওঠে। আমিও সুলেখা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকি। সুলেখা দরজা খুলে দিল। বাবা ভিতরে ঢুকে কি যেন মন্ত্র মতো বলল। পিশাচটার গায়ে হাত দিয়ে পিশাচটার পিঠে দেখলাম কেমন একটা চিহ্ন জ্বলে উঠলো, সোনালী বর্ণের মতো। পিশাচটা এর সাথে বাতাসে মিলে গেল আর বলে গেল, আমি আবার ফিরবো, কেউ বাঁচবি না তোরা। আমি এই শুনে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে শান্ত করে আমাকে। ঘরের থেকে ফার্স্ট এড নিয়ে এসে
বরুণকে ফার্স্ট করে দিল বাবা। পরে শুরু থেকে শেষ পর্যন্ত বাবাকে সবকিছু জানালে বাবা বলে এ বাড়িতে কিছু একটা অলৌকিক জিনিস ছিল, তার একটা আভাস আমি পেয়েছিলাম। তবে কি বলতো মা, যত সময় নিজের চোখে না দেখা হয় তত সময় বিশ্বাস হতে চায় না। আমরা সবাই বাবার কথা মন দিয়ে শুনেছিলাম আর বাবাকে বুঝিয়ে বললাম এ বাড়ি ছাড়ার কথা। বাবা আমাকে বলল আর কয়েকদিন অপেক্ষা কর মা। তার মধ্যে বাবার এক চেনা পরিচিত খুব কাছের বন্ধুকে কল করলো। সে ছিল তন্ত্র সাধনায় ওস্তাদ। সেই আমার বাবাকে এই গোপন মন্ত্র শিখিয়েছিল, যে মন্ত্রের জন্য পিশাচটা আকাশে মিশে গিয়েছিল আর বলে গেল আমি আবারও ফিরবো। বাবার বন্ধু বলল আমি কাল আসবো, তোদের কিছু জিনিস বলে রাখছি, সেই জিনিসগুলো একটু জোগাড় করে রাখিস তোরা। তান্ত্রিক বন্ধু যে সরঞ্জামগুলো জোগাড় করতে বলেছিল সেগুলো সব জোগাড় করে এনেছিল আমার বাবা। সকালবেলা বাড়িতে তান্ত্রিক আসলে তান্ত্রিককে সব ঘটনা বাবা খুলে বলে। তান্ত্রিক ঘটনাগুলি শুনে বলে বাড়িতে একটি যজ্ঞ আয়োজন করতে হবে। তান্ত্রিক যজ্ঞের প্রস্তুতি নেয়। আমার বন্ধুরা সবাই আমাদের বাড়িতে থেকে যায়। এরই মধ্যে মাও বাড়ি চলে আসে। মাকে সব ঘটনা বলা হলে মাও ভয় পেয়ে রাজি হয়ে যায়। তান্ত্রিক যজ্ঞ শুরু করলে ঘরের মধ্যে একেবারে ধোঁয়ায় ভরে যায়। হঠাৎই একটা গা কাঁপানো চিৎকারের সাথে পিশাচটা কালো ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে আসে, তান্ত্রিকের দিকে ঝাপটে পড়ে। আমার বাবাও তাই দেখে তান্ত্রিককে বাঁচাতে যায়, কিন্তু তার আর দরকার পড়ে না, কারণ তান্ত্রিক তার মন্ত্রের মাধ্যমে পিশাচটাকে বন্ধন করে নিজের সামনে বসিয়ে দিল। পিশাচের কি বিভৎস গা কাঁপানো রূপ তা দেখে মা অজ্ঞান হয়ে যায়। বাবা মার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। শেষমেশ মার জ্ঞান ফিরে আসে। তারপর তান্ত্রিকটা মন্ত্র পড়ার সাথে সাথে সেই অর্ধেক কুকুর ও অর্ধেক মানুষের মতো দেখতে পিশাচটা কাঁদতে থাকে আর তার সাথে বলতে থাকে আমি তোদের কাউকে ছাড়বো না। তখন বাবার সেই তান্ত্রিক বন্ধুটা বলে ওঠে তোর কি দরকার, কিন্তু সেই দানবটা তান্ত্রিকের জবাব না দিয়ে বরুণের গায়ে ভর করে। তান্ত্রিক তাড়াতাড়ি একটা পবিত্র জল তার গায়ে ছিটিয়ে তাকে আবার নিজের সামনে বসায়। এইসবের মধ্যে দিয়ে শুরু হয় আর এক বিপর্যয়। পিশাচটা বরুণের গায়ে ভর করার জন্য বরুণের সারা গায়ে এবং কপালের শিরা ফুলে উঠেছিল, মুখ দিয়ে প্রবল রক্ত ঝরছিল। মাঝের মধ্যে বরুণ বলছে আমায় বাঁচা তোরা, আবার পিশাচটা বলছে না একে আমি ছাড়বো না। তান্ত্রিক পিশাচটিকে বরুণকে ছেড়ে দেওয়ার কথা বললে পিশাচটি বলে ওঠে আমি ওকে ছাড়বো না, আমি এর ওই পরিস্থিতি করব যা আমার হয়েছিল। তান্ত্রিক সেই পিশাচ রূপী দানবটাকে বলে ও তোর কোন ক্ষতি করেছে, ওকে ছেড়ে দে। তখন পিশাচটি বলে না, ও আমার বাড়ি এসে ওই মেয়েটির সাথে প্রেম ভালোবাসা করছে, তা কি করে সম্ভব? যেখানে আমার ভালোবাসা সম্ভব হয়নি সেখানে ওর ভালোবাসা হয় কি করে? আমি এ সফলতা দেব না। এই বলা মাত্র পিশাচটি আবার তান্ত্রিকের মন্ত্রের বন্ধনের বাইরে বেরিয়ে গিয়ে আমরা সব বন্ধুরা ব্যালকনির কাছে পৌঁছানোর আগেই সেই পিশাচটি যে বরুণের উপর ভর করেছিল সে বরুণকে নিয়ে লাফ দেয় ব্যালকনির থেকে। এই দৃশ্য দেখে পূজা কাঁদতে শুরু করে আর শেষে কাঁদতে কাঁদতে নিজের জ্ঞান হারায়। আমি, সুলেখা, বাবা, মা, বিকাশ সবাই নিচে গিয়ে দেখি চারিদিকে রক্ত আর রক্ত। বরুণের নার্ভ চেক করে বাবা বলে বরুণ আর বেঁচে নেই। এই দেখে আমি কাঁদতে শুরু করি, হাঁপাতে শুরু করি আর বলতে থাকি এসব আমার দোষ। তারই মধ্যে বরুণকে তাও হাসপাতালে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। বাবা, মা ও সুলেখা বরুণের দেহটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়। তারই মধ্যে মনে পড়ে তান্ত্রিক ও পূজার কথা। তারা তো এখনো ফ্ল্যাটে। আমরা ফ্ল্যাটে গিয়ে দেখি পূজার জ্ঞান ফিরেছে আর তান্ত্রিকের সাথে পিশাচার একটা লড়াই চলছে। তান্ত্রিক শেষ একবার চেষ্টা করে পিশাচটির গায়ে পবিত্র জল ছেটানোর। শেষ মুহূর্তে পিশাচটি বলে ওঠে আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমার ভুল হয়ে গেছে। তান্ত্রিক মন্ত্র শেষ করে তাকে বলে আর না, ব্যাস তুই শেষ। এই বলে তার মুক্তির জন্য মন্ত্র পড়ে জল ছেটালে সে হাওয়ায় মিশে যায়। চারিদিকের প্রকৃতি শান্ত হয়ে যায়। তারপর তান্ত্রিক আমার কাঁধে হাত রাখে। এরই মধ্যে বাবা ও মা ফ্ল্যাটে আবার ফেরত চলে আসে। তারপর তান্ত্রিক আমাকে বলে আমার জন্য তোমার বন্ধু মারা গেছে, আমায় ভুল বুঝো না মা। আমার চোখে জল। তান্ত্রিক বলল আমি যদি প্রথম থেকে বেশি জোর দিতাম তাহলে হয়তো তোমার বন্ধুর উপর পিশাচটা ভর করতে পারতো না। যাই হোক, তিনি এবার আমাদের পবিত্র জল খাইয়ে বলল তোমরা এই জ্বালা থেকে এবার মুক্ত। সেই পিশাচটি এবার মুক্তি লাভ করেছে। পূজা আমাদের ঘরের এক কোনায় বসে কাঁদতে থাকে। পূজার মাথায় আমার মা হাত বুলিয়ে বলে কেঁদো না মা। এর মধ্যে পূজা উঠে দাঁড়ায় ও দৌড়ে গিয়ে ব্যালকনির থেকে লাফ দেয়। মা কিছু বুঝেই উঠতে পারলো না। এই দেখে আমি মাটিতে বসে পড়ি। তান্ত্রিক দেখে বলে এ তো হওয়ারই ছিল। আমি ভেঙে পড়ি ভিতর থেকে। আমি ছুটে নিচে যাই। বাবা ও মা দুজনেই আমার পিছন পিছন ছুটে আসে। সুলেখা নিচেই ছিল। এসে দেখি সুলেখা পূজার বডির পাশে এসে কাঁদছে। একই দিনে নিজের দুই বন্ধুকে হারিয়ে ফেলে আমি একেবারে ভেঙে পড়েছি। বিকাশের চোখে জল। বিকাশ পূজার নার্ভ চেক করে বলে পূজা আর নেই। বিকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বিকাশও দুঃখে ভেঙে পড়ে। তান্ত্রিক নিচে এসে বলে তোমাদের এবার বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। পরে বাবা নতুন একটি ফ্ল্যাট কিনে নেয়। বিকাশ আর আমি
আস্তে আস্তে দুঃখের থেকে বেরোতে থাকি। সুলেখাও আমাদের থেকে আলাদা থাকতে শুরু করে। বিকাশ আর আমি কবে যে বন্ধুর থেকে একে অপরকে ভালোবেসে ফেলি আর খেয়াল ছিল না আমাদের। পরে বিকাশ আর আমাদের বিয়ে হয়ে যায়। এখন এই ঘটনাটি ঘটেছে ৮ বছর হয়ে গেছে। দাদা ভগবানের কৃপায় আমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। আশা করি দাদা তোমার ঘটনাটি ভালো লেগেছে। হয়তো দাদা ঘটনাটি অনেক বড় হয়ে গেছে, তুমি তোমার মতো করে একটু গুছিয়ে নিও। আর আমি প্রথমবার ঘটনা লিখছি তো, তার জন্য আমার বানানবিধি একটু ভুল থাকলে ক্ষমা করে দিও। আশা করি তুমি ভালো থাকবে। আমি আবারও খুব জলদি আমার নতুন ঘটনা পাঠাবো, যেটা ঘটেছিল আমার ঠাকুরদার সঙ্গে যখন তিনি বেঁচে ছিলেন। অবশ্যই তুমি আবারও ঘটনা পাঠিও রেশমা। আর তোমার নতুন জীবন সুখী হোক। আর আমাদের বড় ঘটনাই পছন্দ, তুমি বড় ঘটনাই পাঠিও পরের বার থেকে। আমরা তোমার ঘটনার জন্য অপেক্ষা করব। আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল ভয়ের ঘটনা অফিসিয়ালে আপনারা গল্প লিখে পাঠাতে পারেন। আপনারা দেখছেন ভয়ের ঘটনা অফিসিয়াল। আজকের জন্য এখানেই শেষ করছি, তাহলে দেখা হবে পরের সপ্তাহে আবার। মনে রাখবে, এখানে ঘটনা নয়, পরিচয় করানো হয় বাস্তবিকতার সাথে।